তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য 2024-এর নিউ রিলিজড মালায়ালাম মুভি ব্রহ্মীগম এর স্টোরিটা এক্সপ্লেন করতে চলেছি। এই মুভিটা পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও IMDb-তে এটা 8.5 রেটিং পেয়েছে। সেজন্য ভিডিও কোয়ালিটিকে না, পুরো গল্পটা শোনার পর ফিডব্যাক দেবেন। তো চলুন আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দুজন লোককে দেখতে পাই যারা জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে যাচ্ছিল। তাদের নাম কোরা আর থেভান। তাদের দেখে মনে হচ্ছিল যে তারা কারোর হাত থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছিল আর তারা নদীর ওপারে যেতে চাইছিল, কিন্তু তারা এখন প্রচুর ক্লান্ত হয়ে পড়ায় জঙ্গলের এখানেই রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। এরপর মাঝরাতে হঠাৎ যখন থেভানের চোখ খুলে যায় তখন সে কোরাকে আশেপাশে কোথাও দেখতে পায় না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে কিছু দূরে কোরাকে দেখতে পায়, যে কিনা কিছু একটাকে মুগ্ধ দৃষ্টিতে লক্ষ্য করছিল। তখন আমরা দেখতে পাই সেখানে খুবই সুন্দরী এক মহিলা দাঁড়িয়েছিল, যার শরীরে কোনো কাপড় ছিল না। কোরা সেই মেয়েটাকে দেখার পর একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিল, কিন্তু থেভান সেই মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে সেই মহিলাটা একজন যক্ষিণী ছিল। থেভান কোরাকে জ্ঞানে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু তারপর সে যক্ষিণীর ভয়ে সেখানে থেকে পালিয়ে যায়। এরপর আমরা কোরাকে যক্ষিণীর সাথে ইন্টিমেট হতে দেখতে পাই, কিন্তু তখনই সেই যক্ষিণীটা কোরাকে মেরে তার শরীরের সমস্ত রক্ত শুষে ফেলে। পরের দিন সকালে আমরা আবারও থেভানকে দেখতে পাই, যে জঙ্গলের মধ্যে খিদে তৃষ্ণায় এদিক ওদিকে দৌড়ে বেড়াচ্ছিল। তখনই তার সামনে একটা নদী এসে পড়ে। সে নদী থেকে জল পান করে। এরপর আমরা দেখতে পাই যে তার সামনে একটা বিশাল ঝর্ণা ছিল, যেটাকে পার করা অসম্ভব ছিল। এরপর থেভান আবারও জঙ্গলে ঘোরাঘুরি করতে শুরু করে। তখন সে তার সামনে একটা বিশাল পুরানো প্রাসাদকে দেখতে পায়। এরপর থেভান খাবারের খোঁজ করতে করতে সেই প্রাসাদের মধ্যে প্রবেশ করে, আর তারপর সে কিছু না ভেবে সেখানে পড়ে থাকা একটা নারকেল খেতে শুরু করে, কারণ তার প্রচুর খিদে পেয়েছিল। কিন্তু তখনই সেখানে একটা লোক এসে তাকে বাধা দেয়, আর তারপর কিছুক্ষণ পর সেখানে এই প্রাসাদের মালিক কডুবন পট্টি এসে পড়ে, যে কিনা থেভানের কাছে তার পরিচয় আর সে এখানে কেন এসেছে জিজ্ঞাসা করে। তখন থেভান তাকে বলে যে সে একজন সঙ্গীত শিল্পী, সে এই জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছে আর সে খিদের চোটেই এখানে এসে পড়েছে। এখানে আমরা জানতে পারি যে যেই লোকটা থেভানকে নারকেল খেতে বাধা দিচ্ছিল সে হলো কডুবন পট্টির রাঁধুনি। এরপর কডুবন পট্টি থেভানকে একটা গান শোনাতে বলে। তখন থেভান তাকে খুবই সুন্দর একটা গান গেয়ে শোনায়, যেটা কডুবন পট্টির খুবই ভালো লাগে। সেজন্য সে এখন খুশি হয়ে থেভানকে এখানে কিছুদিন থেকে খাওয়া দাওয়া আর আরাম করার কথা বলে। এখানে আমরা এই সব দৃশ্য দেখার পর এটা জানতে পারি যে কডুবন পট্টি একজন ব্রাহ্মণ ছিল আর থেভান নিচু জাতি, কারণ থেভান আর রাঁধুনি দুজনেই তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, আর পুরানো দিনে এমনই নিয়ম ছিল। এরপর রাঁধুনি থেভানকে একটা ঘর দেখিয়ে তাকে বুঝিয়ে বলে সে যেন কখনো দক্ষিণ দিকে না যায়, কারণ সেখানে গেলে বিপদ হতে পারে, আর রাত্রে সবসময় সেদিকে থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে শোনা যায়। তুমি যদি এখানে সুরক্ষিত থাকতে চাও তাহলে তোমাকে সেগুলোকে ইগনোর করতে হবে, না হলে তোমার বিপদ হতে পারে। রাত্রে থেভান পট্টিকে গান শুনিয়ে তারপর নিজের খাবার খায় আর ভগবানকে ধন্যবাদ জানায় তাকে এই ঘন জঙ্গলে থাকার জন্য ঘর আর খাবার দেওয়ার জন্য। যেখানে কডুবন পট্টি রেগে যায় আর তাকে বলে, খাবার তো আমি তোমাকে দিয়েছি, তাহলে তুমি ভগবানকে ধন্যবাদ কেন জানাচ্ছ? এই সব ভগবানের জন্য নয়, বরং তোমার ভাগ্য ভালো ছিল তাই তুমি এখানে এসে পড়েছো। যেখানে থেভান তার কাছে থেকে ক্ষমা চায়, কারণ সে তাকে রাগাতে চাইছিল না। খাবার খাওয়ার শেষে থেভান তার ঘরের দিকে যেতে থাকে, যেখানে সে লক্ষ্য করে যে রাঁধুনি কারোর জন্য খাবার নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছিল, যেটা কিনা খুবই অদ্ভুত ব্যাপার ছিল, কারণ তারা তিনজন ছাড়া তো এখানে আর কেউ থাকার কথা না। এরপর থেভান বড় বাইরে যায়। তখন সে লক্ষ্য করে যে জঙ্গলে প্রচুর কবর ছিল, এর মানে প্রচুর লোককে মেরে ফেলে সেখানে কবর দেওয়া হয়েছিল। যেটা দেখার পর ভয় পেয়ে সে তখনই ফিরে আসে। ঘরে আসার পর সে উপর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে শুনতে পায়। থেভান যখন উপরে যায় তখন সে সেখানে একটা খাবারের থালা পড়ে থাকতে দেখতে পায়, আর সেখানে একটা শিকল পড়েছিল, এর মানে কাউকে এখানে শিকলে বেঁধে বন্দি করে রাখা হয়েছিল। তখনই থেভান পাশের রুম থেকে শিকলের আওয়াজ আসতে শুনতে পায়। এটা শোনার পর থেভান ভয় পেয়ে নিজের ঘরে ফিরে এসে শুয়ে পড়ে। পরের দিন থেভান পট্টিকে দেখতে পায় যে একা একা বসে পাশা খেলছিল, যেটাকে খেলতে হলে কোনো কিছুকে বাজি রেখে খেলতে হয়। এরপর পট্টি থেভানকে সেই গেমটা খেলার জন্য বলে। এখানে থেভান পাশাটাকে হাতে নিয়ে বলে, কিন্তু আমার কাছে তো কোনো বাজি রাখার মতো কিছুই নেই। তখন পট্টি তাকে বলে, তোমার কাছে তো সবচেয়ে মূল্যবান জিনিস আছে, যেটা হলো তোমার সময়, যেটাকে তুমি বাজি লাগাতে পারো। পট্টি বলে, যদি আমি হেরে যাই তাহলে তুমি এখানে থেকে যেতে পারবে, আর যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে সারা জীবন আমার দাস হয়ে থাকতে হবে। এখানে থেভান তাকে মানা করে দেয়, কারণ সে সারা জীবন এই জীর্ণ প্রাসাদে দাস হয়ে থাকতে পারবে না। এরপর পট্টি তার কাছে থেকে পাশা ফিরিয়ে নেওয়ার জন্য হাত বাড়ায়, আর যখনই থেভান তাকে পাশাটা ফিরিয়ে দেয় তখন পট্টি নিজের হাত সেখানে থেকে সরিয়ে নেয়।
এর ফলে থেবানের হাত থেকে পাশা গেমের উপরে গিয়ে পড়ে, আর এখন থেবানকে না চাইতেও গেমটা খেলতে হয়। এরপর তারা অনেকক্ষণ ধরে গেমটা খেলতে থাকে, আর শেষের দিকে পট্টিকে পাশা খেলায় জেতার জন্য দুটো পাশাতেই 6-এর দরকার ছিল, কিন্তু তার একটা পাশাতে 6 আসে আর একটাতে 2। কিন্তু তারপর পট্টি যখন পাশার দিকে দেখে তখন সেটা পাল্টে গিয়ে 6 হয়ে যায়। এরপর পট্টি হাসতে শুরু করে, আর এখন থেবানকে এখানে দাস হয়ে থাকতে হবে। এরপর থেবান রান্নাঘরে গিয়ে রাধুনির সাথে কথা বলার চেষ্টা করে। তখন রাধুনি তাকে বলে, তুমি পট্টিকে কখনো বিশ্বাস করো না, ও 1 নম্বরের ঠক জুচ্চোর লোক, আর তুমি খুব শীঘ্রই তার আসল রূপ দেখতে পাবে। রাতে পট্টি যখন খাবার খাচ্ছিল তখন সে থেবানের মায়ের ব্যাপারে কথা বলে, যেটাকে শোনার পর থেবান চমকে ওঠে, কারণ সে কখনো তাকে নিজের মায়ের কথা বলেনি। তাহলে সে তার মায়ের ব্যাপারে কিভাবে জানলো? এরপর পট্টি থেবানকে আরও বলে যে তোমাকে একজন চাকর হিসাবে বিক্রি করে দেওয়া হয়েছিল, যেটার পর তুমি জঙ্গলে পথ হারিয়ে এখানে চলে এসেছো। আর সে যে সমস্ত কথা বলছিল সেগুলো সব সত্যি ছিল। এর মানে পট্টি থেবানের ব্যাপারে সব কিছু জানতো। এরপর পট্টি থেবানকে জিজ্ঞাসা করে, আজ রাধুনি তোমাকে আমার ব্যাপারে কি বলেছে? এখানে থেবান ভয় পেয়ে তাকে বলে, কই কিছু না তো। কিন্তু পট্টি সেটা বিশ্বাস করে না, কারণ সে বুঝতে পেরেছিল যে থেবান তাকে মিথ্যা কথা বলছে। এরপর পট্টি থেবানকে বলে, আমার এই রাধুনি ওই রকমই মিথ্যা কথা বলে সবাইকে। ও আমার এর আগের চাকরটাকেও এমনভাবে খেপিয়ে দিয়েছিল, যেটার ফলে সেই চাকরটা তার সাথে ভালো ব্যবহার করছিল না, সেজন্য পট্টি তাকে মেরে ফেলেছিল। আর তার ডেড বডিকে আরও অনেক লোকের মতো বাড়িটির পিছনে ক্ষেতের মধ্যে কবর দিয়ে দিয়েছিল, যেটাকে থেবান আগেই লক্ষ্য করেছিল। এরপর রাধুনি পট্টির কাছে আসে। তখন পট্টি রেগে গিয়ে রাধুনিকে উল্টোপাল্টা কথা শুনিয়ে তার মাথা নিচু করতে বলে, কিন্তু রাধুনি মাথা নত করে না। এর ফলে পট্টি প্রচুর রেগে যায়, আর তারপর সেখানে থাকা সমস্ত জিনিসপত্র কাঁপতে শুরু করে, যেন মনে হচ্ছিল একটা ভূমিকম্প এসেছে। এরপর পট্টি তার হাত সামনের দিকে বাড়িয়ে দেয়, আর রাধুনিকে দূর থেকেই অদৃশ্য কোনো শক্তি বলে নিজের কাছে টেনে তার গলা টিপে ধরে। এইভাবে কিছুক্ষণ ধরে শাস্তি দেওয়ার পর তাকে ছেড়ে দেয়। এরপর থেবান বুঝতে পারে যে পট্টি কোনো সাধারণ মানুষ ছিল না, নিশ্চয়ই তার মধ্যে কোনো দৈব শক্তি আছে। শাস্তি পাওয়ার পর রাধুনি যখন রান্না করে গিয়ে জলপান করতে থাকে তখন থেবান তাকে জিজ্ঞাসা করে যে এই পট্টিটা আসলে কে। এরপর রাধুনি তাকে পট্টির পুরো গল্পটা বলতে শুরু করে। সে বলে, পট্টির এক জ্ঞানী পূর্বপুরুষ মাতা বারহাই দেবীর পূজা করে তাকে একদিন প্রসন্ন করে। এরপর দেবী তাকে এক জাদুর বক্স দেয়, যেটার মধ্যে এক পিশাচ ছিল যে তার সমস্ত ইচ্ছা পূর্ণ করত। সেই পিশাচটার নাম ছাট্টান ছিল। কিন্তু তারপর কিছু সময় কেটে যাওয়ার পর পট্টির পূর্বপুরুষেরা ছাট্টানকে বন্দি করে তাকে বিরক্ত করতে থাকে, আর তাকে দিয়ে তাদের সমস্ত কাজ পূরণ করতে থাকে। এইসব কিছু থেকে বিরক্ত হয়ে একদিন ছাট্টান তাদের পরিবারের হেডকে বলে সে যদি তার মুখের মধ্যে দেখে তাহলে সে নরক কেমন হয় সেটা দেখতে পাবে। এরপর যখন সে ছাট্টানের মুখের মধ্যে দেখে তখন ছাট্টান তার আত্মাকে নিজের মধ্যে কনজিউম করে নেয়। তারপর ছাট্টান তার পরিবারের সবাইকে একে একে মেরে ফেলে। এরপর তাকে কাবু করার জন্য অনেক বড় বড় জ্ঞানী তান্ত্রিকরা আসে, কিন্তু কেউ তাকে বশ করতে পারে না। এরপর একদিন কডুবন পট্টি নিজেই সেই প্রাসাদে আসে, আর তখন থেকেই সে এই প্রাসাদে বসবাস করতে শুরু করে। আর এটা হতে পারে যে পট্টি সেই পিশাচটাকে বশ করে ফেলেছিল। এরপর রাত্রে থেবান লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করে যে পট্টি যক্ষিণীর সাথে ইন্টিমেট হচ্ছিল। এরপর যখন যক্ষিণী থেবানের দিকে দেখে তখন থেবান সেখানে থেকে পালিয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়ে। পরের দিন থেবান রাধুনিকে তার সাথে এখানে থেকে পালানোর কথা বলে, কিন্তু রাধুনি তার কথায় কান দেয় না। এরপর থেবান একাই এখানে থেকে পালানোর জন্য নিজের ঘরে গিয়ে জিনিসপত্র গোছাতে থাকে। তখনই হঠাৎ পট্টি তার সামনে এসে পড়ে। এরপর থেবান ভয় পেয়ে পট্টিকে বলে যে তাকে এখানে থেকে এখন যেতে হবে, কারণ তার অসুস্থ মা একা ঘরে তার জন্য অপেক্ষা করছে। এখানে পট্টি তাকে বলে, কিন্তু তুমি এত বৃষ্টিতে কিভাবে যাবে? কিন্তু থেবান লক্ষ্য করে বৃষ্টি তো হচ্ছিলই না। এরপর হঠাৎ মেঘ ঘনিয়ে আসে আর ভারী বৃষ্টি শুরু হয়ে যায়। এটাকে দেখে এমনটা মনে হচ্ছিল যে এখানে সমস্ত কিছু পট্টির কন্ট্রোলে আছে। রাতে পট্টি থেবানের সাথে রেগে গিয়ে কথাবার্তা বলছিল, আর এমনটা যখন হয় তখন পট্টি তার দাসকে মেরে ফেলতো। কিছুক্ষণ পর থেবান রাধুনির কাছে যায়, তখন সে তাকে মদ পান করার জন্য দেয়। এরপর থেবান তাকে বলতে থাকে যে তার মা অনেক পরিশ্রম করে তার জন্য একটা কানের দুল বানিয়ে দিয়েছিল, যেটাকে সে সবসময় তার ডান কানে পড়ে থাকতো। আর তার মা নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করছে, আর তাকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে থেকে যেতে হবে। এরপর থেবান নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এখানে তাদের কথাবার্তা শোনার পর আমরা এটা জানতে পারি যে এখানে যারা যারা এসে পড়তো তারা ধীরে ধীরে তাদের অতীতের ব্যাপারে ভুলে যেত। পরের দিন সকালে যখন থেবান ঘুম থেকে ওঠে তখন সে তার সামনে একটা ভয়ঙ্কর পিশাচকে দেখতে পায়, যেটা দেখার পর সে খুব ভয় পেয়ে যায়। আর তখনই হঠাৎ তার চোখ খুলে যায়। এর মানে থেবান এতক্ষণ স্বপ্ন দেখছিল। এরপর থেবান রাধুনিকে দেখতে পায় যে কিনা ক্ষেতের মধ্যে একটা গর্ত খুঁড়ছিল। এর মানে এইবারে মরার পালা তার হতে পারে। সেই জন্য থেবান ভয় পেয়ে তখনই সেই প্রাসাদ ছেড়ে পালিয়ে যেতে থাকে।
এরপর যখনই থেবান প্রাসাদের গেট ক্রস করে তখন হঠাৎ তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসতে থাকে, যেটার পর থেবান খুবই খারাপ অবস্থায় আবারও প্রাসাদে ফিরে আসে। তখন পট্টি তাকে বলে, কোনো ব্যক্তি আমার অনুমতি ছাড়া এখানে থেকে যেতে পারে না, আর যদি তুমি এখানে থেকে যেতে চাও তাহলে তোমাকে আমার পায়ে পড়ে ভিক্ষা চাইতে হবে। এরপর থেবান তেমনটাই করে, কিন্তু তখন পট্টি তাকে মানা করে দেয়। এরপর থেবান রাধুনির কাছে যায়। তখন রাধুনি তাকে উপরের কামরায় নিয়ে যায়, যেখানে আসল কটুবন পট্টির লাশ পড়েছিল। এর মানে যে লোকটা এখন প্রাসাদে বসবাস করছে সেটা হলো ছাট্টান, যে এখন পট্টির রূপ ধারণ করে নিয়েছিল, আর সে এখন এই প্রাসাদে রাজত্ব করছে। আর ছাট্টান এতদিন পট্টিকে ওপরের কামরায় শিকল দিয়ে বেঁধে বন্দি করে রেখেছিল, আর অবশেষে আজ কটুবন পট্টি ছটফট করতে করতে মারা গিয়েছে। সেই জন্য রাধুনি আজ তাকেই পোঁতার জন্য গর্ত খুঁড়ছিল। এরপর থেবান আর রাধুনি তাকে ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে পুঁতে ফেলে। তখন রাধুনি তাকে বলে, আমার কাছে এখানে থেকে পালানোর একটা প্ল্যান আছে, যেটা কিনা এই প্রাসাদের বেসমেন্টে আছে। সেখানে একটা প্রদীপ আছে, যেটা আজ পর্যন্ত কোনো একটা মন্ত্র বলে জ্বলেই চলেছে, আর সেটা কখনো নেভেনি। আমরা যদি সেই প্রদীপটাকে নিভিয়ে দিই তাহলে ছাট্টানের শক্তি কিছুটা কমে যাবে, আর আমরা এটা সুযোগ উঠিয়ে এখানে থেকে পালিয়ে যেতে পারবো। কিন্তু সমস্যা হলো একটাই, সেই প্রদীপটা বেসমেন্টে থাকা একটা ঘরের মধ্যে বন্ধ আছে, আর সেটার চাবি ছাট্টানের কাছে আছে, আর ছাট্টানই সেই প্রদীপটাকে রক্ষা করে। এখানে থেবান বুঝতে পারে যে যদি তাকে এখানে থেকে সুরক্ষিত বের হতে হয় তাহলে তাকে সেই প্রদীপটাকে নিভানোর জন্য প্রথমে সেই ঘরের চাবি খুঁজে বের করতে হবে। এরপর সে পট্টির কাছে গিয়ে আবারও তার সাথে পাশা খেলতে বলে। এরপর পট্টি তাকে বলে, কিন্তু তোমার কাছে তো এখন বাজি লাগানোর মতো কিছুই নেই। তখন থেবান তাকে বলে, আমার এক মূল্যবান চাবি আছে, যেটাকে আমি বাজিতে লাগাতে চাই। তখন পট্টি ঘাবড়ে গিয়ে হতবুদ্ধি হয়ে সঙ্গে সঙ্গেই তার কোমরে হাত দিয়ে চেক করে। এর মানে চাবিটা সেখানে ছিল। তখন থেবান কথা ঘুরিয়ে দিয়ে বলে সে তো নিজের ভাগ্যের চাবির কথা বলছে। তখন পট্টি তাকে মানা করে দিয়ে সেখানে থেকে চলে যায়। এরপর সে আর রাধুনি প্ল্যান করে যে আজ রাতে তারা দুজনে মিলে পিশাচ পট্টিকে প্রচুর মদ আর মাংস খাওয়াবে, যেটার ফলে সে নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়বে। তারপর তারা পট্টির কোমর থেকে চাবি চুরি করে প্রদীপ নিভিয়ে দেবে। এরপর যখন রাধুনি খাবার বানাচ্ছিল তখন হঠাৎ পট্টি সেখানে এসে তার গলা টিপে ধরে, কারণ সে থেবানকে তার মদ খাইয়েছিল। এরপর রাধুনি তার কাছে ক্ষমা চাওয়ার পর সে তাকে ছেড়ে দিয়ে সেখানে থেকে চলে যায়। এরপর রাতে থেবান পট্টিকে গান শোনাতে থাকে আর তাকে প্রচুর মদ পান করায়। এরপর সে চুপি চুপি তার কোমরে থেকে চাবি বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখন সে লক্ষ্য করে যে চাবি তো সেখানে ছিলই না। তখনই হঠাৎ পট্টি জেগে ওঠে আর তার গলা টিপে ধরে, কারণ সে রাধুনি আর তার প্ল্যানের ব্যাপারে আগে থেকেই জানতো। এরপর সে থেবানকে নিজের মুখের মধ্যে দেখার জন্য বলে, যাতে সে তারও আত্মাকে কনজিউম করে খেতে পারে। কিন্তু তখনই হঠাৎ পট্টির সমস্ত শক্তি চলে যায় আর সে তাকে ছেড়ে দিয়ে পিছনে হটে যায়। এখানে আমরা একটা টুইস্টের ব্যাপারে জানতে পারি যে রাধুনি অনেক আগেই পট্টির কোমরে থেকে চাবি চুরি করে নিয়েছিল, যখন পট্টি রান্নাঘরে এসে তার গলা টিপে ধরেছিল। আর সে এটাও জানতো যে পট্টি তাদের এই প্ল্যানের ব্যাপারে জানতে পারবে, সেজন্য সে থেবানকে কিছুই বলে না। আর বর্তমানে সে একাই সেই বেসমেন্টে থাকা ঘরের দরজা খুলে সেই প্রদীপটাকে নিভিয়ে দিয়েছিল। এরপর পট্টি হঠাৎ কোথাও উধাও হয়ে যায়। তখন রাধুনি সেখানে এসে থেবানকে বলে আসল খেলা তো এখন শুরু হবে, কারণ তাদেরকে এখন ছাট্টানকে একটা বক্সের মধ্যে বন্দি করতে হবে, যেখানে থেকে সে বেরিয়ে এসেছিল। আর তবেই তারা এই প্রাসাদ থেকে বের হতে পারবে, আর তাদেরকে এটা সূর্যোদয় হওয়ার আগেই করতে হবে, না হলে ছাট্টানের শক্তি আবারও ফিরে আসবে। এখানে রাধুনি থেবানকে এটাও বলে যে ছাট্টান তাদেরকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে তাকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করবে, কিন্তু তোমাকে সেগুলোকে এড়িয়ে চলতে হবে। যেটা বলার পর সে আর থেবান একসাথে ছাট্টানকে খুঁজতে শুরু করে। তখন হঠাৎ ছাট্টান রাধুনির সামনে এসে পড়ে আর তাকে নিচু জাতি বলে রাগিয়ে দিতে থাকে, যেখানে আমরা এটা জানতে পারি যে রাধুনি আসলে পট্টিরই ছেলে ছিল, যেটা একটা নিচু জাতির মেয়ের সাথে ইন্টিমেট হওয়ার কারণে হয়েছিল। এর মানে রাধুনির মধ্যে ব্রাহ্মণ কটুবন পট্টিরই রক্ত ছিল, আর সে হলো পট্টির একমাত্র বংশধর। এরপর রাধুনি আর থেবান ছাট্টানের সাথে লড়াই করতে শুরু করে, আর থেবান ছাট্টানের হাতে একটা ছুরি গেঁথে দেয়, আর তারপর সে তার পেটেও ছুরির আঘাত করে আর তাকে আহত করে ফেলে। এরপর ছাট্টান হঠাৎ কোথাও উধাও হয়ে যায়। পরদেশে আমরা দেখতে পাই যে রাধুনি আর থেবান আলাদা আলাদা হয়ে গিয়েছিল। রাধুনি যেখানে ছিল সেই জায়গাটা হঠাৎ ঘুরতে শুরু করে, আর সে ক্রমশ আছড়ে পড়তে পড়তে আহত হতে থাকে। আর অন্যদিকে থেবান যেখানে ছিল সেখানকার দেওয়াল ক্রমশ ছোট হতে থাকে, আর সেটা শীঘ্রই তাকে পিছিয়ে দিতে চলেছিল। এইসব কিছু ছাট্টানেই করছিল। এসব দেখার পর থেবান ভয় পেয়ে যায়, আর সে এখন ভাবতে থাকে যে সে খুব শীঘ্রই মারা যাবে। এরপর হঠাৎ রাধুনি কিছু একটা মন্ত্র পড়তে শুরু করে, যেটার ফলে তারা দুজনেই বেঁচে যায়। এরপর ছাট্টান রাধুনিকে বলে, আমি তো তোমার বাবা হই, তুমি আমাকে মারতে পারো না। কিন্তু রাধুনি তার কথার জালে ফাঁসে না। এরপর থেবান ছাট্টাকে ছুরি মারতে মারতে তাকে প্রচুর আহত করে ফেলে।
আর তখনই রাধুনী ছাট্টানের হাতের আঙুল থেকে একটা আংটি বের করে নেয়, যেটার পর সে ছাট্টানের গায়ে আগুন ধরিয়ে দেয় আর সেটা ধীরে ধীরে পুরো প্রাসাদে ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর ফাইনালি আমরা ছাট্টানের আসল রূপ দেখতে পাই, যে কিনা পট্টির পুড়ে যাওয়া শরীরের মধ্যে থেকে বেরিয়ে আসে, যাকে খুবই ভয়ঙ্কর দেখতে লাগছিল। এরপর ছাট্টান তাদেরকে দেখে ভয় পেয়ে একটা জায়গায় লুকানোর চেষ্টা করে। এরপর রাধুনী সেই আংটিটা পরে ছাট্টানের মালিক হতে চাইছিল। তখন থেবান রাধুনীকে বাধা দিয়ে বলে, তুমি এই শক্তিটা নিও না, কারণ পরবর্তীকালে তোমারও সেই একই অবস্থা হবে যেমনটা তোমার বাবার সাথে হয়েছিল, আর আবারও এই জায়গাটা অভিশপ্ত হয়ে যাবে, আর এখানে আসা লোকেরা সেটার কবলে পড়ে মারা যাবে। কিন্তু রাধুনী সেটা মানতে চাইছিল না, আর সে কারণে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এইসব চলাকালীন আংটিটা তার হাত থেকে পড়ে যায়। এই লড়াইয়ের ফলে তারা দুজনেই প্রচুর আহত হয়ে পড়ে, আর তখন হঠাৎ পুরো প্রাসাদ আগুনে পুড়ে যাওয়ার ফলে সেটা ভেঙে পড়ে। পরের দৃশ্যতে আমরা দেখতে পাই যে থেবান সেই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছিল, আর এইবার তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসছিল না। কিছুক্ষণ পর রাধুনী থেবানকে হঠাৎ পিছনে থেকে এসে তাকে মারতে শুরু করে, কারণ তার থেবানের কাছে থেকে আংটিটা নেওয়ার ছিল। তখন হঠাৎ রাধুনী লক্ষ্য করে যে থেবানের কানের দুল ডান কান থেকে বাম কানে চলে এসেছিল, আর তার আচরণও অনেকটা পাল্টে গিয়েছিল। তখনই আমরা দেখতে পাই যে আসল থেবান তো প্রাসাদের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল। এর মানে এই লোকটা ছাট্টান ছিল, যে এখন থেবানের রূপ নিয়ে নিয়েছিল। এরপর রাধুনী নিজের জীবন বাঁচানোর জন্য সেখানে থেকে পালাতে থাকে। তখন হঠাৎ তার সামনে কিছু ইংরেজ সৈনিক এসে তাকে গুলি করে মেরে ফেলে, যারা হয়তো এই জঙ্গলে শিকার করতে এসেছিল, আর তারা তাকে পাগল ভেবেছিল। অন্যদিকে ছাট্টান নদীর তীরে এসে সেই আংটিটা পরে নেয়। এর মানে সে এখন নিজের শক্তির মালিক হয়ে গিয়েছিল, আর হয়তো সে এখন এখানে থেকে মুক্ত হওয়ার পর বাইরে গিয়ে আরো অনেক লোককে নিজের জালে ফাঁসিয়ে তাদের মধ্যে বসবাস করবে। আর এই সাসপেন্সের সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়।